বিশেষ করে গতকাল থেকে বেশ লোডশেডিং হচ্ছে ঢাকা শহরের বিভিন্ন জায়গায়। গেল কয়েকদিন লোডশেডিং এ নাজেহাল জনজীবন। মুফস্বল ও গ্রাম এলাকার সীমাহীন লোডশেডিং ছড়িয়েছে রাজধানী ঢাকাতেও। এসে বাংলাদেশের যে পরিস্থিতি আমরা উপভোগ করছি, বিশেষ করে আমি তো বাংলাদেশের আসার পর একটু চুল পরিমাণ শান্তিতে ঘুমাতে পারি নাই। বিদ্যুতের পাওনা চেয়ে ডক্টর ইউনূসকে চিঠি দিয়েছেন গৌতম আদানি। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। প্রিয় দর্শক, ঢাকার শহরে লোডশেডিংয়ের কারণে এবার সাবেক সেনাপ্রধান এবার রাগান্বিত হয়ে ডক্টর ইউনূস সাহেবকে কী বলেছেন সেই ভিডিওটা আপনাদের সাথে শেয়ার করব এবং পাবলিক কি বলতেছে সেই ভিডিওটাও আপনাদের সাথে শেয়ার করব। দর্শক, মোট 4টা ভিডিও আপনাদের সাথে শেয়ার করব। দয়া করে অবশ্যই ভিডিওগুলো শেষ পর্যন্ত দেখবেন, শেষ পর্যন্ত না দেখে বাজে মন্তব্য করবেন না। দর্শক, মূল ভিডিওতে যাবার আগে আপনার কাছে আমার ছোট্ট একটি রিকোয়েস্ট, যদি আপনি চ্যানেলের নতুন দর্শক হয়ে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন। দর্শক, এক এক করে আমরা 4টা ভিডিও দেখব। চলেন প্রথমে একটি ভিডিও ফুটেজ দেখে নেই। বিশেষ করে গতকাল থেকে বেশ লোডশেডিং হচ্ছে ঢাকা শহরের বিভিন্ন জায়গায়। 3 ঘন্টা 4 ঘন্টা এরকমও লোডশেডিং হয়েছে। আজও আমি দেখছি মোটামুটি একই ধরনের পরিস্থিতি। ঢাকার কথা বললাম এই কারণে, ঢাকায় যখন এই পরিস্থিতি, আমরা তখন ঢাকার বাইরে কি অবস্থা আমরা খুব ভালোভাবে বুঝতে পারছি। ঢাকার বাইরের পরিস্থিতি খুবই খারাপ। বিভিন্ন জায়গায় এখন সেচের মৌসুম, মানে জনগণের দৈনন্দিন জীবনের দুর্বিষহ অবস্থা তো আছেই, ছোট শিল্প এবং বিশেষ করে সেচের সংকট একটা বড় সমস্যা সামনে তৈরি করতে পারে। এই পরিস্থিতি তৈরি হয়েছে, নানান কারণ আমাদের সামনে আসছে। যন্ত্রাংশের অভাবে বড় প্রক্রিয়ার কয়লা বিদ্যুৎ কেন্দ্র বন্ধ হয়ে গেছে, গ্যাসের সাপ্লাই এর সমস্যা আছে এলএনজি টার্মিনাল থেকে, ফলে গ্যাস ভিত্তিক বিদ্যুৎ কেন্দ্র অনেকগুলো বন্ধ হয়ে গেছে, অনেকগুলো রক্ষণাবেক্ষণ করতে হচ্ছে। এর মধ্যে অন্য একটা খবর নিয়ে আমরা একটু কথা বলতে চাইছি। বাংলাদেশে দীর্ঘদিন থেকে আলোচিত আদানি যে বিদ্যুৎ রপ্তানি করে সেই ব্যাপারে সিদ্ধান্তের ব্যাপার। আমরা জানি আদানির একটা বড় বকেয়া তৈরি হয়েছে, অঙ্কটা $80 কোটি পৌঁছে গেছে। ভারতের অন্যান্য জায়গা থেকে আসা হিসাব করলে টোটাল অঙ্কটা আরো বড়। শুধু আদানির $80 কোটি, 0.8 বিলিয়ন। এর মধ্যে একটু যোগ করে রাখা ভালো, আমাদের সামনের সময়গুলোতে এই জ্বালানি ক্ষেত্রে আমাদের অনেক জায়গায় বকেয়া পড়ে আছে মানে হলো শেখ হাসিনা দীর্ঘদিন থেকে তার ডলার সংকটটাকে কিছুটা সামাল দেওয়ার জন্য অনেকগুলো বকেয়া পরিশোধ করেননি। এর মধ্যে আদানির বিদ্যুতের বিলও একই। আদানি ইনফ্যাক্ট এর আগে নিজে পর্যন্ত এসেছিলেন তার এই বিদ্যুৎ বিলের প্রশ্নে। যাই হোক, একটা কি করা উচিত, মানে এই বিদ্যুৎ কেন্দ্র থেকে আমাদের বিদ্যুৎ কেনা উচিত কিনা, এই চুক্তিটা নিয়ে আমরা কি করব, এই আলাপগুলো একটু করা দরকার। আমরা সেই আলাপগুলো একটু করতে চাই। সম্প্রতি ডক্টর ইউনূসকে চিঠি দিয়েছেন গৌতম আদানি, এমন একটা নিউজ এসছে ভারতের পত্রিকায়। সেখানে হিন্দুস্তান টাইমস এর প্রতিবেদনে বলা হয়েছে বিদ্যুৎ সরবরাহ বাবদ আদানি গ্রুপ বাংলাদেশ বিদ্যুৎ উন্নয়ন বোর্ডের কাছে $80 কোটি পায়। এই পাওনার জন্যই প্রধান উপদেষ্টার কাছে গৌতম আদানি চিঠি লিখেছেন। আচ্ছা, আদানি বলছেন, আমরা যখন বাংলাদেশকে দেওয়া প্রতিশ্রুতি বজায় রাখছি সেই সময় ঋণদাতারা আমাদের উপরে কঠোর হচ্ছে। বাংলাদেশের বিদ্যুৎ উন্নয়ন বোর্ডের কাছ থেকে আমরা যে $80 কোটি পাই সেই অর্থ দ্রুত পরিশোধ করার জন্য হস্তক্ষেপ করতে আপনাকে অনুরোধ করছি। আদানি আরো বলেন, বিদ্যুৎ বিক্রির বাবদ যে পাওনা হয় তা নিয়মিত ভিত্তিতে পরিশোধ করার জন্য তিনি অনুরোধ করেন। আগে প্রকাশিত খবরে বলা হয়েছে 8-9 মাস ধরে, তার মানে 8-9 মাস ধরে আদানিকে বিদ্যুতের বিল দেয়া হচ্ছে না। এরপর আরো কিছু কথাবার্তা আছে। উনি বাংলাদেশে তার কোম্পানি রূপচাঁদা, মেইজান ও ফরচুনের মতো জনপ্রিয় ভোজ্য তেল ও উন্নত মানের চালের ব্র্যান্ডের মাধ্যমে বাংলাদেশের খাদ্য নিরাপত্তায় ভূমিকা রাখছে বলছেন। উনি বলছেন অন্যান্য ক্ষেত্রে উনি সহযোগিতা পেয়েছেন, সুতরাং এই ক্ষেত্রে সহযোগিতা পান। আদানি একজন ব্যবসায়ী, তার মূল কি নাকি আমরা জানি, কিন্তু উনি যেহেতু আগের চুক্তি অনুযায়ী যে টাকা উনি পান সেটা উনি ক্লেম করবেন, এটা খুবই স্বাভাবিক। এবং এই চুক্তিটা নিয়ে আমাদের যত সমালোচনাই থাকুক না কেন, প্রাথমিকভাবে এই পাওনার ব্যাপারে সরকারকে অবশ্যই কথা বলতে হবে, সেটা একটা দিক। কিন্তু আমরা যে আলোচনাটা করতে চাই, সামনের বাংলাদেশে আদানির বিদ্যুৎ কেন্দ্র নিয়ে আমরা কি করব। আদানির বিদ্যুৎ কেনা নিয়ে আমাদের যে চুক্তি আছে সেই চুক্তি ক্লজ আমরা জানি না, কিন্তু যতটুকু প্রকাশিত হয়েছে তাতে আমরা খুব স্পষ্টভাবে দেখছি এটা অত্যন্ত অসম একটা চুক্তি। অনেকগুলো তথ্য আমরা জানি, কিভাবে বিদ্যুতের জন্য কয়লা কেনা হবে, কিভাবে তাকে পে করতে হবে, আমরা দেখেছি। অনেক অনেক অসম ব্যাপার আছে বাংলাদেশের মিডিয়াতে এসে, আমরা নিজেরাও সেগুলো নিয়ে ভিত্তি করে কথা বলেছি, আলোচনা করেছি। ইন্টারন্যাশনাল বিশেষজ্ঞরা অনেকে বলেছেন যে একটা দেশ, স্বাধীন দেশ কিভাবে এই রকম একটা চুক্তি করতে পারে, তারা অবাক হন। নট অনলি দ্যাট, কংগ্রেস এই গোড্ডা পাওয়ার প্ল্যান্ট নিয়ে কংগ্রেসের মতো দল
বিজেপিকে প্রশ্ন করেছে যে সরকারকে চাপ দিয়ে, বাংলাদেশ সরকারকে চাপ দিয়ে, শেখ হাসিনাকে চাপ দিয়ে তারা এই রকমের সময় একটা চুক্তি করেছে কিনা, এই রকম অভিযোগ ভারতের অভ্যন্তরেই আছে। ফলে 25 বছর মেয়াদী এই চুক্তিটা রাখা আমাদের জন্য ঠিক হবে বলে আমরা মনে করি না। কিন্তু এখানে একটা নিশ্চিতভাবেই প্রবলেম আছে, সেটা হলো আদানির বিদ্যুৎ কেন্দ্র, যে কোনো চুক্তি যখন হয়, পৃথিবীতে এমন কোনো চুক্তি নেই যেটা আসলে আপনি কেউ ঘাট ধরে বাধ্য করাতে পারেন। প্রত্যেকটা চুক্তির মধ্যেও বেরিয়ে যাওয়ার ক্লজ থাকে এবং বেরিয়ে যেতে হলে কাকে কি করতে হবে সেই রকম আলাপ আছে। সেই আলাপটা অন্তত আমি আমাদের মিডিয়াতে দেখিনি। আমাদের মিডিয়াতে চুক্তির অনেকগুলো ক্লজ, কয়লা কিভাবে কেনা হবে, কি দামে দেওয়া হবে, কি দামে বিক্রি করা হবে, এরকম নানান ইস্যুজ আছে, কিভাবে দাম নির্ধারিত হবে, তাতে আমরা হিসাব করে দেখেছি আদৌ কোনো লাভ আমাদের জন্য এই চুক্তি দেয় নাই। এবং আমি আরেকটা আর্গুমেন্ট করেছিলাম, সেটা হলো যেহেতু এই বিদ্যুৎ কেন্দ্রটা ইন্ডিয়াতে এবং তাকে আমরা যাবতীয় খরচ বিদেশি মুদ্রায় দিতে হয়, দ্যাটস এ হিউজ প্রবলেম। আমরা তো এই ধরনের বিদ্যুৎ কেন্দ্র বানিয়েছি, এই ধরনের ক্যাপাসিটির বিদ্যুৎ কেন্দ্র, কয়লা ভিত্তিক বিদ্যুৎ কেন্দ্র বাংলাদেশে আছে। হ্যাঁ, কেউ বলবেন জমি লাগিয়ে কিছু দূষণ হয়, ঠিক আছে, কিন্তু 25 বছর মেয়াদে যে সংকটটা আমরা অনেকে বিবেচনা করি নাই, আমি যদি ইনভেস্ট করতাম তাহলে এই বিদ্যুৎ কেন্দ্রের বেশ কিছু জিনিস আমদানি করতে হতো, আর বহু জিনিস বাংলাদেশে তৈরি ছিল, এটার যে শ্রমিক আছে সেটা বাংলাদেশের, এবং এটা রান করার জন্য, এখানে অপারেট করার জন্য যে ইঞ্জিনিয়ার্স এন্ড আদার এমপ্লয়িজ আছে তাকে আমি বাংলাদেশি টাকায় পে করতে পারতাম। আমার রিজার্ভের উপর এত চাপ কিন্তু তৈরি হতো না। অসম কথাটা সরিয়ে রাখে, যদি সমতা ভিত্তিক চুক্তিও হতো, তারপরও এটা 25 বছর যাবৎ আমাদের রিজার্ভের উপর একটা ক্রমাগত চাপ দিয়ে যাবে। সুতরাং আমরা কেন এটা করবো, এইসব আলোচনা আমরা তখনও করেছি। বাংলাদেশের রাদার করলে ওই দিক থেকে, হ্যাঁ, টাকার অঙ্কে যদি সমানও হতো, আমাকে তো ফরেন কারেন্সি অনেক কম দিতে হতো, কয়লা আমাকে হয়তো ইম্পোর্ট করতে হতো, নিজের কয়লা যদি আমরা নাও তুলতাম, কিছু মেশিনারিজ মাঝে মাঝে আনতে হতো। আদার দ্যান দ্যাট প্রায় সবকিছু আমাদের দেশেই আমরা করতে পারতাম। যাই হোক, আমি যেটা মনে করি, এই চুক্তিটা যেহেতু অত্যন্ত আলোচিত এবং ইটস আ সিম্বল, শেখ হাসিনার স্বৈরাচারের একটা সিম্বল এই চুক্তিটা, এবং এই চুক্তিটা যেহেতু অত্যন্ত অসম, এই চুক্তিটা বাতিল করার জন্য সরকারের পদক্ষেপ নেওয়া উচিত। আমরা জানা জরুরি না, তবে জনগণ জানতে পারলে খুব ভালো হয় যেটা থেকে বেরিয়ে যাওয়ার জন্য কি ধরনের ক্লজ রাখা হয়েছে। আমি নিশ্চিতভাবে বলে দিতে পারি, যে কেউ নিশ্চয়ই একইভাবে ভাববেন যেটা থেকে বেরিয়ে যাওয়াটাও বাংলাদেশের জন্য অত্যন্ত অসমভাবে করা হয়েছে। কিন্তু 25 বছর ধরে এটার মধ্যে থাকা এবং এই সিম্বলটা আমাদের মধ্যে থাকা উচিত বলে আমি মনে করি না। তাই দ্রুত তাদের পাওনা তো যেটা আছে দিতেই হবে, বেরিয়ে যাওয়ার জন্য এই চুক্তি থেকে যা যা পদক্ষেপ নিতে হবে। এবং আমি মনে করি বিদ্যুৎ নিয়ে আলাদাভাবে কথা বলবো, কিন্তু আপাতত এইটুকু বলে রাখি, যেহেতু সামনে একটা শীতকাল আছে, সামনে 3-4 মাস সময় সরকার পাবে, 5 মাস মোটা দাগে পাবে। এই সময়ের মধ্যে বিদ্যুৎ কেন্দ্রগুলো কোনটা থাকবে, কি থাকবে, কেমন থাকবে, আমাদের জ্বালানি নিরাপত্তা কিভাবে এনশিওর করবে, এই সময় যেহেতু বিদ্যুৎ এবং জ্বালানির চাহিদা কিছুটা কম থাকে, এই সময় তারা এই পদক্ষেপগুলো নিয়ে একটা টেকসই, মোটামুটি টেকসই ব্যবস্থা চালু করতে হবে। মানুষ লোডশেডিং নেবে না, এবং যে কারণেই হোক না কেন এটা মানুষকে ক্ষুব্ধ করবে, যেটা সরকারের জনপ্রিয়তাকে সংকটের মুখে ফেলবেই। তো প্রিয় দর্শক, চলেন আমরা আজকে দ্বিতীয় ভিডিও ফুটেজটা দেখে নেই। বিসমিল্লাহির রহমানির রহিম। আমি জাফর সরকার, সাবেক সেনা সদস্য, বাংলাদেশ থেকে। এখন কিন্তু আমি কাতারে নাই, এখন কিন্তু বাংলাদেশে আসছি, মাত্র কয়েকদিন হলো। এসে বাংলাদেশের যে পরিস্থিতি আমরা উপভোগ করছি, বিশেষ করে আমি, তো বাংলাদেশের আসার পর একটু চুল পরিমাণ শান্তিতে ঘুমাতে পারি নাই, এবং দেশের মানুষ বিদ্যুতের কারণে অস্থিরতা এবং তাদের অনেকগুলো প্রবলেম ক্রিয়েট হচ্ছে। তো আমি বাংলাদেশ বিদ্যুৎ উপদেষ্টা মহোদয়ের কাছে বলবো, বাংলাদেশের যে ঘাটতি আছে বিদ্যুতের, সেগুলো ঘাটতি পূরণ করার জন্য যথাযথ সময়ের মধ্যে এগুলো আপনারা বিদ্যুৎ উন্নয়নগুলো সম্পূর্ণ করুন। কারণ জনগণ টাকা দিবে, দেশের টাকা যাবে, আপনারা উন্নয়ন করতে বাধা কোথায়? আজকে আমার জেলা ব্রাহ্মণবাড়িয়া, সবাই একটা শেয়ার দিন প্লিজ। আমার জেলা ব্রাহ্মণবাড়িয়া জেলা, দেশের মধ্যে আসছি। এতটুকু কষ্ট বা এতটুকু গরম সহ্য করার মতো সময় বা সহ্য করার পরিস্থিতি আমাদের নেই, কারণ আমরা বিদেশে ছিলাম, এসির মধ্যে থেকেছি, অফিস আদালতে, গাড়ি বাড়ি সব জায়গায় এয়ার কন্ডিশন ছিল। তো বাংলাদেশের অন্তত আমাদের এয়ার কন্ডিশনের দরকার নেই, কারণ বাংলাদেশ 6 ঋতুর দেশ, আমাদের সবুজ গাছগাছরা আছে, অক্সিজেন পাওয়া যায়। সেই দেশে আমরা বসবাস করতে আমাদের তেমন কষ্ট হওয়ার কথা না, কিন্তু কারেন্ট না থাকলেও চলা যেত। কিন্তু এখন বর্তমানে বাংলাদেশে শহর তো অনেক ভয়ঙ্কর,
গ্রাম অঞ্চলও এখন বর্তমানে আপনার গণবসতি শুরু হয়ে গেছে। এত গণবসতি জনসংখ্যার দিক দিয়ে একটা বাড়ির অক্সিজেন মানে বাতাস আর একটা বাড়িতে ঢুকতে পারে না, একটা বাড়ি বাধা হয়ে দাঁড়ায়। মনে করেন একটা বাড়ির জানলা দিয়ে যে বাতাস ঢুকবে সেরকম কোনো পরিস্থিতি থাকে না, সামনে আর একটা বাড়ি থাকে। এরকম ভাবে গণবসতির কারণে যদি বিদ্যুৎ না থাকে, আমি এই পর্যন্ত 3টা জেলায় 5 দিনে আমি 3টা জেলা ঘুরেছি, 3টা জেলার মধ্যেই একই অবস্থা। 1 ঘন্টা কারেন্ট থাকলে 2 ঘন্টা কারেন্ট থাকে না, মানে কারেন্ট নিজের ইচ্ছা যায়, আবার কখন ইচ্ছা আসবে তার কোনো গ্যারান্টি নেই। মাঝে মধ্যে কারেন্ট আসে, মাঝে মধ্যে যায় না, মাঝে মধ্যে কারেন্ট আসে। তাহলে আপনারা চিন্তা করে দেখেন, ডেলি যদি 7-8 ঘন্টা কারেন্ট থাকে আর যদি 16 ঘন্টা কারেন্ট না থাকে, তাহলে একটা মানুষ কিভাবে তার পরিস্থিতি মোকাবেলা করবে? এই যে একটা অসহ্য গরমের মানুষের রোগ জীবাণু এগুলো বেড়ে যাচ্ছে। তো আমি মাননীয় সরকারকে বলবো, উপদেষ্টা বিদ্যুৎ উপদেষ্টা যে আছেন, আপনারা দ্রুত বিদেশ থেকে কয়লা আমদানি করে এবং যেভাবে বিদ্যুৎ উন্নয়ন করা যায় আপনারা দ্রুত উন্নয়ন করে দেশের মানুষকে বিদ্যুৎ ভোগান্তির হাত থেকে রক্ষা করুন। আর যদি কোনো বড় বড় কোম্পানি ডোনার হয়ে বড় বড় কোম্পানি যদি বিদ্যুৎ উৎপন্ন করতে চায়, তাদেরকে সুযোগ দিন, দেশে বিদ্যুৎ উৎপন্ন করে দেশের মানুষকে যেন বিদ্যুৎ স্বয়ংসম্পূর্ণভাবে উপভোগ করার ক্ষমতা দেয়। আজকে আমি অনেকদিন পরে লাইভে আসলাম শুধু এই বিদ্যুতের বিষয়গুলো কথা বলতে। প্রিয় দেশবাসী, কার কার এলাকায় বিদ্যুৎ ভালো আছে এবং কার কার এলাকায় বিদ্যুৎ সংকট আছে অবশ্যই আপনার কমেন্টের মধ্যে জানাবেন, কারণ আমরা চাই এই বিষয়গুলো নিয়ে আমরা আরো প্রতিবাদী হব। সরকার এখন বর্তমানে দেশের মানুষের যে অস্থিরতা, মানে যে একটা মানে কঠিন সময় পার করতেছে, গরমের মুহূর্তটা যে হিউমিডিটি, গরমের তাপমাত্রা যে বেড়ে গেছে, সেটা অসহ্য একটা যন্ত্রণা ভোগ করতে হচ্ছে। একটা বাসায় যদি কারো টিনের ঘর থাকে, বিল্ডিং থাকে, যারা শহরে ফ্ল্যাটে থাকে, বিদ্যুৎ চলে গেলে কিন্তু তাদের ঘরে অক্সিজেন ঢুকে না, এক একটা ফ্ল্যাটের সাথে এক একটা ফ্ল্যাট জড়িত। তাহলে তারা কিভাবে বাঁচবে? ওইখানে কিভাবে ঠান্ডা লাগবে? ঠান্ডা প্রবেশ করবে কিভাবে? তো এইভাবে যদি বিদ্যুৎ যদি সংকট পরিপূর্ণ হয়, মানুষের রোগ জীবাণু হয়ে মানুষ কিন্তু মারা যাবে। অতএব তো এখন বর্তমানে বাংলাদেশে সিন্ডিকেট নাই, দুর্নীতিবাজ নাই, দুর্নীতিবাজ সরকার নেই, এখন উপদেষ্টাদের কাজ করতে কোনো বাধা নেই। তো আমরা চাই ওনারা যেন দ্রুত বিদ্যুৎ উন্নয়ন করা বা বিদ্যুৎকে আরো গতি সাপ্লাই বেশি দিয়ে মেগাওয়াট বাড়িয়ে দিয়ে যেন বিদ্যুৎটা 24 ঘন্টা থাকার ব্যবস্থা হয়, সেই ব্যবস্থা যেন বিদ্যুৎ উপদেষ্টা মন্ডলী যারা আছেন তারা যেন করেন। আমার এলাকা ব্রাহ্মণবাড়িয়া, আমি বিভিন্ন অফিসে বিদ্যুৎ অফিসে গিয়েছি, কথা বললাম, ওনারাও নিরুপায়। যদি থাকতো তারা অবশ্যই আমাদের চাপে পড়ে হলো বিদ্যুৎটা ভালো দিত আমাদের এলাকায়, কিন্তু ওনাদের হাতেও বিদ্যুৎ দেওয়ার মতো কোনো পলিসি নাই। সংক্ষিপ্ত মানে যতটুকু বিদ্যুৎ তারা পায় এক জায়গায় বন্ধ করে আরেক জায়গায় সাপ্লাই দিচ্ছে, এক জায়গায় বন্ধ করে আরেক জায়গায় দিচ্ছে, এভাবেই তারা বিভিন্ন গ্রামে গ্রামে কারেন্টকে সাপ্লাই দিচ্ছে এবং সেবা দিয়ে যাচ্ছে। মানে 2 ঘন্টা পর পর 1 ঘন্টা কারেন্ট আসবে, তারপরে 1 ঘন্টা থাকে না, 50 মিনিট থাকে, আবার 2 ঘন্টা পর আবার আসে। এভাবে তো একটা মানুষ বাঁচতে পারে না। এই গরমের মধ্যে মানুষ কিভাবে চলবে? এটা কি বিদেশ যে মানে এসি, সবকিছু এসি থাকবে ফ্রি? তো বাংলাদেশের মতো বিদেশ হতে গেলে সেরকম পরিশ্রম করতে হবে, প্রত্যেকটা মানুষ দুর্নীতি বাইরে থাকতে হবে। আমি শেরপুর জেলা তো দেখেছি, জামালপুরে গেলাম, শেরপুর, জামালপুর, ময়মনসিংহ 3 জেলা ঘুরেছি, এখন ব্রাহ্মণবাড়িয়াতে আসলাম, একই পরিস্থিতি। কারেন্টের যে সংকটগুলো এটি ভয়ানক, তার মানে সারা বাংলাদেশে একই পরিস্থিতি। তো আমি বিদ্যুৎ উপদেষ্টার কথা বলবো, আর আপনারা সবাই লাইভটা শেয়ার দেবেন। এখন থেকে আমাদের একটাই দাবি হবে, বিদ্যুৎ উন্নয়ন করা, বিদ্যুৎকে মানে বিদ্যুৎ যেন সংযোগ বাড়ানো হয়, মানে বিদ্যুতের যে মেগাওয়াট বাড়ানো হয়, সেই ব্যবস্থা যেন সবাই গ্রহণ করেন। এই বিষয়ে আপনারা পাশে থাকবেন এবং খুব শীঘ্রই আমি দেশের গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে লাইভে আসবো, কারণ দেশে আসছি, দেশের মানুষ একটু ব্যস্ত ছিলাম দেশের মানুষকে নিয়ে। ইনশাল্লাহ আপনারা দোয়া করবেন আর এই পেজের সাথে সবাই থাকবেন। আর আপনাদের যা যা কিছু বলার কোনো প্রশ্ন থাকলে অবশ্যই আপনারা কমেন্টে দেখবেন, আমি কমেন্টের উত্তর দিয়েই বা এর পরিস্থিতির উপর নিয়ে আমি আবার লাইভে আসবো। এখানে একজন লেখছেন RS রনি, নোয়াখালী সেনবাগ উপজেলা সেবারঘাট বাজারে খুব খারাপ অবস্থা। রাসেল রানা জীবন, আপনারা আমার নাম্বারটা দেন। ঠিক আছে, আমি নাম্বারটা আমি কমেন্টে দিয়ে দিচ্ছি। আমার যারা নাম্বার প্রয়োজন হবে বাংলাদেশের নাম্বারটা আমি কমেন্টে দিয়ে দেবো, আপনারা কথা বলতে পারবেন। তো আমরা চাই বিদ্যুৎ যেন দ্রুত উৎপন্ন করা হয়। আমি আবারও বলছি বিদ্যুৎ উপদেষ্টা মহোদয়ের কাছে, বিদ্যুৎ উপদেষ্টা মেগাওয়াট যেন বাড়ানো হয়, কয়লা উৎপাদন করা হয়, আমদানি করা হয়, যা করবেন দ্রুত করবেন। গরম চলে গেলে, এই কষ্ট চলে গেলে আমরা ঠান্ডার সময় আমরা বিদ্যুৎ দিয়ে কি করবো? গরমের পরিস্থিতিটা আমাদের মোকাবেলা করতে হবে, মানুষকে বাঁচাতে হবে। কত মানুষ এই গরমের মধ্যে অনেক অসুস্থ হচ্ছে, মারা যাচ্ছে, স্ট্রোক করতেছে। তো এই পরিস্থিতি আমরা বাংলাদেশের জন্য চাইছিলাম না। বাংলাদেশে স্বয়ংসম্পূর্ণ বিদ্যুৎ উৎপন্ন হবে। আগামী সরকার যে ছিল, গত সরকার, আমরা চাই যে উপদেষ্টা পরিষদ যে সরকার গঠন করেছে তত্ত্বাবধায়ক সরকার, ওনাদের সৎ এবং নিষ্ঠা এবং সাহসী ভূমিকায়
বাংলাদেশকে বিদ্যুৎ স্বয়ংসম্পূর্ণ করবে বলে আমরা আশাবাদী। সবাই লাইভটা শেয়ার দেবেন। আসসালামু আলাইকুম। তো প্রিয় দর্শক, চলেন আমরা আজকের তৃতীয় ভিডিও ফুটেজটা দেখে নেই। বিদ্যুতের পাওনা চেয়ে ডক্টর ইউনূসকে চিঠি দিয়েছেন গৌতম আদানি। ভারতীয় গণমাধ্যম রিপোর্টটা খুবই অবাক করা, যে সরাসরি ডক্টর ইউনূসকে চিঠি লেখেন একজন ব্যবসায়ী। তিনি লিখবেন সংশ্লিষ্ট মন্ত্রণালয় বা পররাষ্ট্র মন্ত্রণালয় পর্যন্ত তিনি লিখতে পারেন। সরাসরি ডক্টর ইউনূসকে তিনি লিখে বসলেন। তার মানে হচ্ছে যে একটা সরাসরি চাপের মধ্যে ফেলা, যে টাকা দাও নতুবা খবর আছে। আমি জানি না এটা অধ্যত্ত কিনা। বাংলাদেশের কি কোনো ব্যবসায়ী গ্রুপ সরাসরি লিখতে পারেন চিঠি নরেন্দ্র মোদীকে? আসলে ভারত সমতা এবং মর্যাদার ভিত্তিতে সম্পর্ক রাখতে চায় না, এটা হচ্ছে তার বড় প্রমাণ। নতুবা গৌতম আদানি সে একজন ভারতীয় ব্যবসায়ী, সরকারি কোনো আমলা না, সরকারি কোনো মন্ত্রণালয়ও না। মন্ত্রণালয়ে যদি কোনো মন্ত্রী থাকতেন তাহলেও একটা কথা ছিল, তবু মন্ত্রী টু মন্ত্রী চিঠি লিখবে, তারপরে ওই মন্ত্রণালয় প্রয়োজনে প্রধান উপদেষ্টাকে, যিনি পদমর্যাদায় প্রধানমন্ত্রী, তাকে ইনফর্ম করবেন। কিন্তু সরাসরি কিভাবে লেখেন, এটা আমার প্রশ্ন। এই প্রশ্ন নিয়ে আমি যে খবরটা আপনাদেরকে দিতে চাই, যেটা গণমাধ্যমে এসছে, তাতে বলা হচ্ছে বিদ্যুৎ বিক্রি বাবদ পাওনা অর্থ চেয়ে বাংলাদেশের অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা মোহাম্মদ ইউনূসের কাছে চিঠি লিখেছেন ভারতের আদানি গ্রুপের চেয়ারম্যান গৌতম আদানি। ভারতীয় গণমাধ্যম এই খবর প্রকাশ করেছে। প্রতিবেদনে বলা হচ্ছে দ্রুত $80 কোটি বকেয়া পরিশোধের জন্য চিঠিতে সরকার প্রধানের হস্তক্ষেপ চেয়েছেন ভারতীয় ব্যবসায়ী। তো দ্রুত $80 কোটি বকেয়া, সেটা তার মিনিস্ট্রিকে লিখবে, সেই মিনিস্ট্রি লিখবে কনসার্ন বিদ্যুৎ মন্ত্রণালয়। বিদ্যুৎ মন্ত্রণালয় বিষয়টি প্রয়োজনে প্রধান উপদেষ্টাকে জানাবেন। তো কিভাবে এটা সরাসরি উনি লেখেন আমি বুঝতে পারছি না। হিন্দুস্তান টাইমসের এক প্রতিবেদনে বলা হয়, বিদ্যুৎ সরবরাহ বাবদ আদানি গ্রুপ বাংলাদেশের বিদ্যুৎ উন্নয়ন বোর্ডের কাছে $80 কোটি পায়। এই পাওনার জন্যই প্রধান উপদেষ্টার কাছে গৌতম আদানি চিঠি লিখেছেন বলে জানানো হয়েছে। আরেক ভারতীয় গণমাধ্যম ইকোনমিক টাইমসের প্রকাশিত প্রতিবেদনের সূত্রে হিন্দুস্তান টাইমস এই খবর দিয়েছে। ওই চিঠিতে গৌতম আদানি বলেন, আমরা যখন বাংলাদেশকে দেওয়া প্রতিশ্রুতি বজায় রাখছি, সেই সময় ঋণদাতারা আমাদের উপর কঠোর হচ্ছে। তো ওই ঋণদাতাদের চাপ মোকাবেলা করার জন্য সে আবার চাপ দিচ্ছে একদম সরাসরি প্রধান উপদেষ্টাকে। বাংলাদেশ বিদ্যুৎ উন্নয়ন বোর্ডের কাছ থেকে আমরা যে $80 কোটি পাই, সেই অর্থ দ্রুত পরিশোধ করার জন্য হস্তক্ষেপ করতে আপনাকে অনুরোধ করছি। গৌতম আদানি আরো বলেন, বিদ্যুৎ বিক্রি বাবদ যে পাওনা হয় তা নিয়মিত ভিত্তিতে পরিশোধ করার জন্য তিনি অনুরোধ করছেন। এর আগে এমন খবর প্রকাশিত হয়েছিল যে বাংলাদেশ 8 থেকে 9 মাস ধরে বিদ্যুৎ সরবরাহ বাবদ আদানির $80 কোটি পাওনা রয়েছে। ঝাড়খণ্ডের গড্ডায় অবস্থিত 1600 মেগাওয়াটের একটি বিদ্যুৎ কেন্দ্র, বাংলাদেশের বিদ্যুৎ কেন্দ্র থেকে আদানি গোষ্ঠী বাংলাদেশে বিদ্যুৎ সরবরাহ করে। একটি নির্দিষ্ট সঞ্চালন লাইনের মাধ্যমে গত জুন থেকে বিদ্যুৎ সরবরাহ শুরু করে। দেখেন, এই যখনই কি আদানির সঙ্গে এরকম চুক্তি করে, তখনই কিন্তু শঙ্কা করা হচ্ছিল যে এটা একটা ফাঁদ হলো, এই যে শেখ হাসিনা আদানি গ্রুপকে অর্থাৎ মোদীকে খুশি করার জন্য এই প্রজেক্টটা দিচ্ছে। যেই প্রজেক্টটা ভায়াবল কিনা, যেই প্রজেক্টের সাথে আমাদের চুক্তি আমাদের দেশের স্বার্থের অনুকূলে কিনা, কোনো কিছু বিবেচনা করা হয়নি। শুধুমাত্র ভারতীয় গ্রুপকে অর্থাৎ এক ধরনের ঘুষ দেয়া, যে তুমি ঠিক আছে, তোমাকে একটা প্রজেক্ট দিলাম, তার বিনিময়ে তোমরা আমাকে ক্ষমতায় রাখবা। এইভাবে শেখ হাসিনা গত 15 বছর দেশে মানে মূলত ভারতকে খুশি রেখে আর দেশের নানান গোষ্ঠীকে খুশি রেখে সে দেশ চালিয়েছে। সত্যিকারের নির্বাচিত জনপ্রতিনিধি এই ধরনের একটা চুক্তি আদানি গ্রুপের সঙ্গে, এবং যেই একটা গলার কাটা হয়ে দাঁড়িয়েছে, এই চুক্তি এখন যদি বাংলাদেশ বাতিলও করে, আন্তর্জাতিক ভাবে একটা বাংলাদেশের জন্য একটা বিরাট একটা আইনগত ফ্যাসাদ তৈরি হবে। জানি না এই মানে শেষ পর্যন্ত সরকার এই পরিস্থিতিটা কিভাবে মোকাবেলা করবে। দর্শক ভালো থাকবেন, আল্লাহ হাফেজ। তো প্রিয় দর্শক, চলেন আজকের শেষ ভিডিও ফুটেজটা দেখে নেই। গেল কয়েকদিন লোডশেডিং এ নাজেহাল জনজীবন। মফস্বল ও গ্রাম এলাকার সীমাহীন লোডশেডিং ছড়িয়েছে রাজধানী ঢাকাতেও। এমন অবস্থায় জনমনে ক্ষোভ ও নানা প্রশ্ন। এত বিদ্যুৎ কেন্দ্র, তবু কেন লোডশেডিং? এমন প্রশ্ন উঠছে।
সংশ্লিষ্ট সূত্র বলছে, জ্বালানি নিশ্চিত না করেই একের পর এক বিদ্যুৎ কেন্দ্র নির্মাণ করেছিল বিগত আওয়ামী লীগ সরকার। বিবেচনায় নেওয়া হয়নি চাহিদাকেও, ফলে প্রতি বছর বড় সময় অলস বসিয়ে রাখতে হয়েছে বিদ্যুৎ কেন্দ্রগুলোকে। দিতে হয়েছে অলস কেন্দ্রের ভাড়া, খরচের চাপ সামলাতে ভোক্তা পর্যায়ে বেড়েছে দাম। আওয়ামী সরকার 15.5 বছরে খুচরা পর্যায়ে 14 বার বিদ্যুতের দাম বাড়িয়েছে, অথচ গরম বাড়লেই লোডশেডিং এ ভুগতে হচ্ছে মানুষকে। স্যান্ডেলিনা সো, রূপচর্চায় আভিজাত্য। নতুন অন্তর্বর্তী সরকার দায়িত্ব নিয়েও পড়েছে একই সমস্যায়। বিদ্যুৎ কেন্দ্র চালানোর জন্য নেই পর্যাপ্ত জ্বালানি, ফলে বেড়েছে লোডশেডিং। জানা গেছে গেল সোমবার গড়ে 2000 মেগাওয়াটের বেশি লোডশেডিং করতে হয়েছে। গেল 3 দিন ধরেই বাড়ছে লোডশেডিং। ঢাকার বাইরে কোনো কোনো এলাকায় গ্রামাঞ্চলে 8 থেকে 10 ঘন্টা বিদ্যুৎ পাচ্ছে না সাধারণ মানুষ। চাহিদা 16,000 মেগাওয়াটের কম হলেও দেশে এখন বিদ্যুৎ উৎপাদন সক্ষমতা প্রায় 27,791 মেগাওয়াট। তবে বিদ্যুৎ উন্নয়ন বোর্ড পিডিবি সূত্র বলছে, তরলীকৃত প্রাকৃতিক গ্যাস এলএনজি সরবরাহের সামিটের মালিকানাধীন একটি টার্মিনাল গেল 3 মাস ধরে বন্ধ। এতে গ্যাস ভিত্তিক বিদ্যুৎ কেন্দ্র থেকে 1000 মেগাওয়াট উৎপাদন কমেছে। এদিকে বিল বকেয়া থাকায় আদানির বিদ্যুৎ কেন্দ্র থেকে সরবরাহ কমেছে 500 মেগাওয়াট। বেসরকারি খাতের তেলচালিত বিদ্যুৎ কেন্দ্র থেকেও সর্বোচ্চ চাহিদায় উৎপাদন করা যাচ্ছে না, কারণ তারাও পাবে অনেক টাকা। 1.5 দশকে বিদ্যুৎ উৎপাদন সক্ষমতা বেড়েছে 5 গুণের বেশি। বিপরীতে উৎপাদন বেড়েছে 3.6 গুণ, আর কেন্দ্র ভাড়া বেড়েছে 16 গুণ। বিশেষজ্ঞরা মনে করেন, মূলত বিশেষ গোষ্ঠীকে সুবিধা দিতে আওয়ামী লীগের 15.5 বছরের শাসনামলে এভাবে অপ্রয়োজনীয় বিদ্যুৎ কেন্দ্র নির্মাণ করা হয়েছে। তবে শিগগিরই পরিস্থিতির উন্নতি হবে বলে জানিয়েছে পিডিবি। বকেয়া পরিশোধে সরকার ব্যবস্থা নিয়েছে বলেও জানানো হয়েছে। বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রণালয়ের উপদেষ্টা মোহাম্মদ ফাউজুল কবির খান বলেন, যেসব বিদ্যুৎ কেন্দ্র অধিকাংশ সময় অলস বসে থাকে সেগুলো বন্ধ করে দেওয়া হবে। বিদ্যুতের দাম বাড়ানো হবে না উল্লেখ করে তিনি বলেন, বিষয়টি মাথায় রেখেই কাজ করতে নির্দেশনা দেওয়া হয়েছে। তো প্রিয় দর্শক, আজকের ভিডিও পর্যন্তই। দেখা হচ্ছে পরবর্তী কোনো আপডেট ভিডিওতে। সে পর্যন্ত সুস্থ থাকুন, ভালো থাকবেন, আমার জন্য দোয়া করবেন। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি তাআলা ওয়া বারাকাতুহু।